বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতকে অনুরোধ করা হলেও এখনো ইতিবাচক সাড়া মেলেনি। তারেক রহমানের ফেরা নিয়েও অনিশ্চয়তা আছে বলেও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের দায়িত্ব ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতে সুষ্ঠুভাবে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। 4 দিনের সফরে রংপুরে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সার্কিট হাউসে সকালে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এই উপলক্ষে আমি রংপুরে এসেছি কারণ আমি শেখ হাসিনার দেশে ফেরানো প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক এই প্রধানমন্ত্রী। তাকে ফেরানোর জন্য ভারতকে অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও স্পষ্ট তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তার স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন, তবে বেগম জিয়াকে আজ লন্ডনে নেওয়া যাচ্ছে না টেকনিক্যাল ত্রুটির কারণে। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। ওনার স্ত্রী সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন, হয়তো ইতিমধ্যে আজকে সকালে পৌঁছার কথা ছিল। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওই এয়ারক্রাফটে। চীনের অর্থায়নে ঢাকায় নির্মিত হওয়ার কথা থাকা 1000 শয্যার হাসপাতাল নীলফামারীতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শুধু রংপুরই নয়, প্রতিবেশী দেশ ভারত ও ভুটানের মানুষও সেবা পাবে। দেশের দায়িত্ব ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতে সুষ্ঠুভাবে তুলে দেওয়ার লক্ষ্য নিয়েও কথা বলেন তিনি। চাইনিজ সহায়তায় 1000 বেডের একটা হসপিটাল হবে, কিন্তু নীলফামারী জেলা। এটা ঢাকায় করার অনেকের চেষ্টা ছিল, কিন্তু আমরা বলেছি যে না, ঢাকায় তো অনেক কিছু আছে, উত্তরবঙ্গে অনেক কিছু নেই। 4 দিনের সফরে রংপুরে থাকা পররাষ্ট্র উপদেষ্টা আজ শহরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন আর আগামীকাল প্রশাসনের সঙ্গে মত বিনিময় সহ ব্যস্ত সময় কাটাবেন। আসতে চেয়েছিলাম এই শেখ হাসিনা নয়, ভারতের নজর এখন আসাদুজ্জামান খান কামালের দিকে। হাসিনাকে বাংলাদেশে ফেরত না দিতে ভারত সরকার সর্বোচ্চ চেষ্টা করবে, এটাই সত্য। আর তাতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হতে পারে। সেই সম্পর্ক ঠিক রাখতে হাসিনাকে নয়, সবার আগে আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে মোদী সরকার। এরই মাঝে ভারতের বিদেশ মন্ত্রণালয় হাসিনা এবং কামালকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করছে বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল। ভারতের এই সাড়া সবচেয়ে বেশি ভয় ধরিয়েছে আসাদুজ্জামান খান কামালকে। বলির পাঠা না হতেই কামাল এখন ভারত ছাড়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন। মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই এমন দেশে যাওয়ার চেষ্টাও করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই তিনি কলকাতার রোজডেলে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। তাই কয়েকদিন ধরে কলকাতায় অবস্থানকারী নিজ দলের নেতাকর্মী সহ কেউই তার সাক্ষাৎ পাননি। ভারতের একাধিক দায়িত্বশীল সূত্র এবং কূটনৈতিক সোর্স এ তথ্য নিশ্চিত করেছে। অবশ্য কামাল নিজেও ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সেখানকার গণমাধ্যম কর্মীদের কাছে। তিনি বলেছেন, ভারতে বেশি দিন থাকা নিরাপদ মনে করছি না, এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে। 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। ট্রাইব্যুনালের এই রায়ের পর শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ। বাংলাদেশের এ চিঠি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছে নয়াদিল্লি। ওই রায় ঘোষণার পর একটি আঞ্চলিক জোটের সম্মেলনে যোগ দিতে দিল্লি যান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সফরকালে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় তার। কূটনৈতিক সূত্রে জানা যায়, ওই বৈঠকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা ও কামালের প্রত্যর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিকে আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থানকারী তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথা বলেন, যা এরই মাঝে বিভিন্ন মিডিয়ার কাছে এসেছে, যেখানে তিনি তার আত্মীয়কে জানান ভারতে অবস্থান করা আর নিরাপদ নয়। আরেকটি সূত্র দাবি করছে, এরই মাঝে আসাদুজ্জামান খান কামাল কলকাতায় যে বাসায় এতদিন ছিলেন সেটা বদলে ফেলেছেন। ভারত সরকারকেও আসাদুজ্জামান খান তার জন্য নিরাপদ মনে করছেন না বলে বাসা বদল করেছেন এবং দ্রুতই ভারত ত্যাগ করার জন্য ভারতের কূটনৈতিক চ্যানেলে লবিং শুরু করেছেন বলে জানা
গেছে। ভারত থেকে দ্রুত অন্য দেশে পাড়ি দিতে জোর প্রস্তুতি নিচ্ছেন কামাল, এমন তথ্য দিয়েছে ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক সূত্র। কেননা ভারত শেখ হাসিনাকে আপাতত ফেরত না দিতে সব ধরনের চেষ্টাই করবে, কিন্তু বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হাসিনা বাদে অন্য পলাতক আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, এই সন্দেহ থেকেই কামাল ভারত ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে হাসিনা আর কামালের প্রত্যর্পণ নিয়ে এবার প্রথম ঝেড়ে কেসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমরা চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের অনুরোধটি পরীক্ষা করে দেখছি। আমরা সবসময় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ সে দেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ঢাকার কসাই উল্লেখ করে তাকে দিয়েই দণ্ডিতদের প্রত্যর্পণের সূচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 28 নভেম্বর এ বিষয়ে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে নিজের ফেসবুক পেজে লেখেন, জুলাই গণ অভ্যুত্থান ঠেকাতে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। শফিকুল আলম আরও লেখেন, কামাল এবং জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। ভারত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের একটি গণহত্যা মামলায় তার মৃত্যুদণ্ডের রায়ের পর হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি তারা পর্যালোচনা করছে। প্রেস সচিব লিখেছেন, ঢাকার কসাই হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগির বাংলাদেশে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশ সরকারের তৎপরতা আর ভারত সরকারের সাড়া আসাদুজ্জামান কামালকে ভয় ধরিয়েছে। গ্রেফতার এড়াতে তিনি এখন নিজের বাসস্থান যেমন পরিবর্তন করছেন, তেমনি দ্রুতই ভারত ছাড়ার সর্বোচ্চ চেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিকে ঘিরে যখন দেশজুড়ে উদ্বেগ ও প্রার্থনার আবহ, তখন বিএনপির অভ্যন্তরীণ বার্তা ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন বাড়ছে। ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটি এই প্রশ্নকে আরও তীব্র করেছে। আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? তারেক রহমানের দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা তৈরি করেছে বিএনপি। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতারা বলেছিলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বিদেশি চিকিৎসকদের মতামত জানার পরেই হয় তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে কিংবা তারেক রহমান দেশে ফিরবেন। সেখানেও রয়েছে তথ্য বিষয়ক অসামঞ্জস্যতা। এমনকি বিএনপি থেকে জানানো হয়েছিল, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক তথ্য শুধুমাত্র ডাক্তার AZM জাহিদ ও রুহুল কবির রিজভী ব্রিফ করবেন। কিন্তু সেখানেও দেখা গেছে বিএনপির অনেক নেতাই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি সম্পর্কে মিডিয়ায় কথা বলছেন। দলের মহাসচিবের পক্ষে এই সমন্বয়হীনতার দায় মিডিয়ার উপরে চাপানোটা কতটা যৌক্তিক, এমন আলোচনাও চলছে সমাজ পাতায়। বৃহস্পতিবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান জুবাইদা রহমান। পরিকল্পনা অনুযায়ী তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান এবং পরবর্তীতে ধানমন্ডিতে মায়ের বাসায় অবস্থান নেন। এই সময়টিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যখন দলমত নির্বিশেষে মানুষ এক সূত্রে প্রার্থনায় যুক্ত, তখন সংশ্লিষ্টদের সীমিত তথ্য প্রদান জন আলোচনায় সমালোচনার জন্ম দিচ্ছে। দায়িত্বশীল রাজনৈতিক আচরণের অংশ হিসেবে তথ্য ব্যবস্থাপনার আরও স্বচ্ছতা প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের দীর্ঘ লড়াই তাকে ইতোমধ্যে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই প্রেক্ষাপটে সংকট মুহূর্তে তার অবস্থান বা সংশ্লিষ্ট ঘটনাবলী সম্পর্কে শুভাকাঙ্ক্ষীদের অন্ধকারে রাখাটা রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী বলেই মন্তব্য করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে চলমান গুঞ্জনও জনমনে অনিশ্চয়তা বাড়াচ্ছে। বিভ্রান্তিকর সংকেত ও অসংলগ্ন তথ্য পরিবেশন রাজনৈতিক পরিবেশকে ভারসাম্যহীন করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, অযথা কৌতূহল বাড়ানো বা তথ্যের ধোঁয়াশা তৈরি করা বর্তমান সময়ে দেশের জন্য ইতিবাচক কোনো বার্তা বহন করছে না। আমরা সঠিক তথ্যটা পাইতেছি না যে ওনার অরিজিনাল শারীরিক অবস্থাটা কি। একদিকে হাসপাতালে চিকিৎসাধীন একজন সাবেক প্রধানমন্ত্রী, অন্যদিকে দলের শীর্ষ পর্যায়ের বার্তায় অসামঞ্জস্যতা।
এই দুই মিলিয়ে বিএনপির কৌশল বা দিক নির্দেশনা সম্পর্কে সাধারণ ভোটাররাও অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। জনগণের একটি বড় অংশের মত, বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকার মতোই গুরুত্বপূর্ণ তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে দলের সুস্পষ্ট ব্যাখ্যা। রাজনৈতিক আস্থা ও স্থিতিশীলতা রক্ষায় তথ্যের স্বচ্ছতা ও সমন্বয় অত্যন্ত জরুরি। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কিংবা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নন। পাকিস্তানে এই সময়ে সবচেয়ে বড় ভিআইপির নাম ফিল্ড মার্শাল আসিম মুনির। 57 বছর বয়সী এই সেনা কর্মকর্তা 4 তারকা জেনারেল থেকে হয়েছেন 5 তারকা ফিল্ড মার্শাল। ধাপে ধাপে উঠে এখন পাকিস্তানের সংবিধানের 27তম সংশোধনীর মাধ্যমে কার্যত আইনের ঊর্ধ্বে থাকা একজন ব্যক্তি তিনি। উঠতে থাকা পাকিস্তানের এই সেনাপ্রধানের মুকুটে এবার যুক্ত হলো নতুন পালক। পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। 4 ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই নিয়োগ চূড়ান্ত করেন। দ্য ডনের হাতে আসা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধান ও সেনাবাহিনী আইনের বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আসিম মুনিরকে 5 বছরের জন্য সেনাবাহিনী প্রধান এবং দেশের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক পোস্টে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে তার ঐতিহাসিক নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জাতির নিরাপত্তার প্রহরী হিসেবে আসিম মুনিরের নেতৃত্ব সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ করেছে, গোটা জাতিকে উজ্জীবিত করেছে, মাতৃভূমির জন্য একটি ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছে। পাকিস্তানের জনগণ এই সাহসী নেতৃত্বকে চিরকাল স্মরণ করবে। এদিকে আলাদা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পরামর্শে এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবরের বিমান বাহিনী প্রধান হিসেবে মেয়াদ বাড়ানো হয়েছে আরও 2 বছর। আগামী বছরের মার্চ থেকে কার্যকর এই বর্ধিতকরণের ফলে 2028 সালের মার্চ পর্যন্ত পদে থাকবেন তিনি। জহির আহমেদ বাবরকেও অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের সঙ্গে মে মাসের সংঘর্ষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তার অনুকরণীয় নেতৃত্বে পাকিস্তান বিমান বাহিনী অতুলনীয় পেশাদারিত্ব দেখিয়েছে, 7টি শত্রু বিমান এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, দেশের বিমান শ্রেষ্ঠত্বকে আরও শক্তিশালী করেছে। ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের দেশের প্রতিরক্ষাকে সত্যিকার অর্থে অজেয় করে তুলব। বিশ্লেষকরা বলছেন, ফিল্ড মার্শাল আসিম মুনির ও এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবরের নেতৃত্ব পাকিস্তানের সামরিক শক্তিকে দৃঢ় করলেও একক সেনার নেতৃত্ব ও সংবিধানের উচ্চ পর্যায়ের নিয়ন্ত্রণ পাকিস্তানের গণতান্ত্রিক পদ্ধতিকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। এই ধরনের কেন্দ্রীভূত ক্ষমতা সামরিক প্রভাব বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে, যা ভবিষ্যতে জন্ম দিতে পারে রাজনৈতিক ও নিরাপত্তা প্রশ্নে নানা চ্যালেঞ্জ। নতুন করে গতি পাচ্ছে রাশিয়া ভারত সম্পর্ক। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপ এবং রুশ তেলের ওপর নিষেধাজ্ঞাজনিত জটিলতার মধ্যেও দুই দেশ তাদের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উদ্যোগ নিচ্ছে। 5 ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত রাশিয়া শীর্ষ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, দুই দেশের বাণিজ্য আগামী 5 বছরের মধ্যে $64 বিলিয়ন থেকে বাড়িয়ে $100 বিলিয়ন নেওয়াই তাদের প্রধান লক্ষ্য। এর আগে 4 ডিসেম্বর সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছান পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বিমানবন্দরে গিয়ে তাকে অভ্যর্থনা জানান। পরে দুজনের মধ্যে দীর্ঘ এক বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া ভারত বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিতে পরস্পরের গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন অর্থনৈতিক কর্মসূচির আওতায় আমরা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করতে চাই। সংবাদ সম্মেলনে মোদী বলেন, ভারতের অগ্রাধিকার হল দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতাকে আরও বহুমুখী, ভারসাম্যপূর্ণ ও স্থায়ী রূপ দেওয়া। তার ভাষায়, আমরা আমাদের অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে চাই। রাশিয়ার সঙ্গে আমাদের নতুন কর্মসূচি এই দিকেই এগিয়ে নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অগাস্টে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেন এবং রুশ তেল আমদানির কারণে অতিরিক্ত 25% জরিমানা যোগ করেন। এরপর রুশ তেল আমদানি বন্ধ করে দেয় ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবুও পুতিন যুক্তরাষ্ট্রের এই চাপকে গুরুত্ব না দিয়ে বলেন,
রাশিয়া ভারতের দ্রুত বেড়ে ওঠা অর্থনীতির জন্য নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ দিতে প্রস্তুত। তিনি আরও জানান, ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুডানকুলামে সক্রিয়ভাবে কাজ করছে রাশিয়া। কেন্দ্রটির 6 রিঅ্যাক্টরের মধ্যে 2টি ইতোমধ্যে চালু হয়েছে। মোদি যদিও রুশ তেল আমদানির প্রসঙ্গে বিস্তারিত কিছু বলেননি, তবে এটিকে দুই দেশের শক্তিশালী জ্বালানি অংশীদারত্ব হিসেবে উল্লেখ করেছেন তিনি। দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা উৎপাদনের লক্ষ্যে সামরিক সহযোগিতা নতুনভাবে সাজানো হচ্ছে। এর মধ্যে রয়েছে উন্নত অস্ত্র ব্যবস্থার যৌথ গবেষণা, সহ উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর এবং রুশ তৈরির অস্ত্রের যন্ত্রাংশ ভারতে উৎপাদন। এগুলো কেবল ভারতীয় সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণ করবে না, বরং রপ্তানি করা যাবে বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশগুলোতেও। তবে দুই বিশ্ব নেতার বৈঠকে নতুন কোনো বড় প্রতিরক্ষা চুক্তি ঘোষিত হয়নি। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা, পেমেন্ট জটিলতা এবং মস্কোর নিজস্ব প্রতিরক্ষা চাহিদা পূরণের চাপ, এসব কারণে আলোচনায় অগ্রগতি সময় নিচ্ছে। মোদি পুতিন বৈঠকে অভিবাসন, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, বন্দর ও শিপিং, সার উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি সই হয়েছে। দ্রুত ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার উপরও জোর দিয়েছে দুই দেশ। মোদি বলেন, সার উৎপাদনে যৌথ উদ্যোগ এবং জাহাজ নির্মাণে গভীর সহযোগিতা ভারতের মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। বৈঠকের শুরুতেই মোদি বলেন, বিশ্ব কল্যাণ শান্তির পথে, ভারত নিরপেক্ষ নয়, শান্তির পক্ষেই রয়েছে। পুতিন জানান, তিনি ইউক্রেন পরিস্থিতি এবং যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষের সঙ্গে চলমান আলোচনার ব্যাপারে মোদিকে বিস্তারিত জানিয়েছেন। 2021 সালের ডিসেম্বরের পর এটি পুতিনের প্রথম ভারত সফর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের চাপ এবং জ্বালানি সংকটের পটভূমিতে তার এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে দীর্ঘদিন ধরে কূটনৈতিক ও সামরিক ভারসাম্য রক্ষায় ব্যস্ত ইউরোপ নতুন এক বাস্তবতার মুখে দাঁড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন, রাশিয়ার আগ্রাসী ভূ রাজনৈতিক কৌশল এবং ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন মিলিয়ে ভয়াবহ অনিশ্চয়তায় পড়েছে ইউরোপীয় নিরাপত্তা স্থিতি। ইউরোপ বহুদিন ধরে একটি ভুল ধারণায় মত্ত ছিল। তারা ভাবত ট্রাম্পকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু এই ধারণা কার্যত ভেঙে পড়েছে। বিশ্লেষণ বলছে, ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইউরোপের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইউরোপ বিরোধী বক্তব্য থেকে শুরু করে 4 ডিসেম্বর প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশল, সব জায়গাতেই স্পষ্ট যে ওয়াশিংটন এখন ইউরোপকে নয়, বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নকেই অগ্রাধিকার দিচ্ছে। এই নীতির অংশ হিসেবে ইউরোপে জাতীয়তাবাদী অতি ডানপন্থী রাজনৈতিক শক্তিগুলোকে সমর্থন দিচ্ছে ওয়াশিংটন ও মস্কো। তাদের লক্ষ্য একটাই, আর তা হচ্ছে ইউরোপকে ভেতর থেকে দুর্বল করে বিভক্ত করা। রাশিয়া বহুদিন ধরেই এই কৌশল অনুসরণ করছে। এবার পুতিনের সঙ্গে যোগ দিয়েছে ট্রাম্প প্রশাসন। গত 2 বছরে বারবার ইউক্রেন ও ইউরোপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রে ডেকে কূটনৈতিক ফাঁদে ফেলেন তিনি। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য আলাস্কায় লাল গালিচা বিছিয়ে দেন, পরে এমন 28 দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন, যা রাশিয়ার তৈরি বলেই সন্দেহ হয়। তবু ইউরোপ বারবার নরম মনোভাব দেখিয়েছে, কখনো তোষামোদ, কখনো কূটনৈতিক চাপ কমানো, কখনো আবার যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখার চেষ্টা। ইউক্রেনে আক্রমণ করে শুধু ভূখণ্ড দখলই নয়, বরং ইউরোপের পূর্ব সীমান্তে নতুন করে যুদ্ধের ভয় সৃষ্টি করেছে মস্কো। পাশাপাশি ইউরোপের গ্যাস নির্ভরতার সুযোগ নিয়ে রাশিয়া বহু বছর ধরে নরম চাপ তৈরি করেছে। যদিও ইউরোপ এখন বিকল্প খুঁজছে, তবু রাশিয়ার প্রভাব পুরোপুরি কমেনি। ইউরোপের ভেতরে ডানপন্থী দলগুলোকে সহায়তা দিয়ে ইউরোপীয় ইউনিয়নকে ভাঙতে চাইছে পুতিন। এমনকি ভুয়া খবর ছড়িয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে সামাজিক বিভাজন বাড়িয়ে তুলছে ক্রেমলিন। সামরিক আগ্রাসন, জ্বালানি নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রভাব এবং তথ্যযুদ্ধ ও বিভ্রান্তি, এই 4 দিকের চাপের কাছে ইউরোপ দুর্বল হয়ে পড়ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন অবস্থানের কারণে। ইউক্রেনকে সামরিকভাবে রক্ষা করা এখন এককভাবে ইউরোপের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ার পর ইউরোপই এখন রাশিয়ার ওপর কার্যকর নিষেধাজ্ঞা দিচ্ছে, পাশাপাশি বড় অর্থনৈতিক সহায়তা এবং সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেনে। ইউরোপ বলছে ইইউ দেশগুলোতে আটকে থাকা রাশিয়ার বিপুল সম্পদ ইউক্রেনকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এক, কৌশলগত ঐক্যের অভাব, বেলজিয়াম সহ কিছু দেশ রাশিয়ার সম্পদ ব্যবহারে দ্বিধা করছে। 2, মার্কিন অস্ত্রের ওপর নির্ভরতা, ইউরোপ নিজস্ব প্রতিরক্ষা শিল্প তৈরি না করে যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনছে। এতে স্বল্প মেয়াদে শক্তি বাড়লেও দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে, যে যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইউরোপের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। বিশ্লেষণ বলছে এখন যুক্তরাষ্ট্রকে নির্ভরতার কেন্দ্র না ভেবে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার দিকে যেতে হবে ইউরোপকে। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার আগ্রাসন ও ট্রাম্প প্রশাসনের নতুন বাস্তবতা দেখিয়ে দিয়েছে ট্রান্স আটলান্টিক ঐক্য আর স্থায়ী হওয়ার নয়। ইউরোপীয় নেতাদের উচিত ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পকে সৌজন্যের সঙ্গে জানানো, ইউক্রেন যুদ্ধ আমরা সামলাতে পারবো, শুধু গোয়েন্দা তথ্য ও অস্ত্র কেনার অনুমতি দিন। ইউরোপ আজ এক কঠিন সময়ে দাঁড়িয়ে। রাশিয়া পশ্চিম সীমান্তে আগ্রাসী, আর পশ্চিমের শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র ইউরোপের পাশে না দাঁড়িয়ে বরং বিভক্ত করছে। রাশিয়ার কৌশলগত চাপের মুখে দুর্বল হয়ে পড়ছে ইউরোপ, আর সেই দুর্বলতাকে আরও বাড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পালাবদল। প্রশ্ন হলো, ইউরোপ কি এখন সত্যিই বুঝতে পারছে যে তারা একা, নাকি এখনো পুরনো বিভ্রমে আটকে আছে একটি মহাদেশ? 2026 সালের ফুটবল বিশ্বকাপে গ্রুপ ড্র প্রকাশের পর ফুটবল বিশ্বে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ সামনে রেখে ড্র অনুষ্ঠানটি ছিল চোখ ধাঁধানো। ফুটবল কিংবদন্তি, অতিথি, সঙ্গীত পরিবেশনা সব মিলিয়ে ছিল এক উৎসবের আবহ। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কোন দল কোন গ্রুপে পড়বে, কোন গ্রুপ সবচেয়ে কঠিন হয়ে উঠবে, আর আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এদের প্রতিপক্ষ কারা হবে তা জানা। ড্রয়ের আগে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বর্তমান চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা। গ্রুপ জেতে পড়েছে দলটি। এই গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও আলজেরিয়া আফ্রিকান শক্তি, রয়েছে ইউরোপের দেশ অস্ট্রিয়া, আর এশিয়ার উদীয়মান শক্তি জর্ডান। সেক্ষেত্রে গ্রুপ পর্বের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের যাত্রা খুব একটা মসৃণ হবে না, এমনটা ভাবার অবকাশ নেই। অন্যদিকে গ্রুপ সি পেয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপের তকমা, কেননা এই গ্রুপে রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আফ্রিকান মহাদেশের অন্যতম সেরা দল মরক্কো, ইউরোপের শক্তিশালী দল স্কটল্যান্ড ও উত্তর আমেরিকার দেশ হাইতি। মরক্কো গত বিশ্বকাপে সেমিফাইনালে উঠে পুরো বিশ্বের নজর কেড়েছিল, আর স্কটল্যান্ড বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে ধারাবাহিক পারফরমেন্স দেখাচ্ছে। ব্রাজিল বর্তমানে নতুন প্রজন্মের ফুটবলারদের উপর নির্ভর করছে। তাই গ্রুপ সি হতে পারে এবারের বিশ্বকাপে সবচেয়ে অনিশ্চিত রোমাঞ্চকর গ্রুপগুলোর একটি। শক্তির বিচারে সবচেয়ে কঠিন গ্রুপ আই। এই গ্রুপে রয়েছে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, যারা গত 2 বিশ্বকাপই ফাইনালে উঠে ধারাবাহিকতা দেখিয়েছে। তাদের সঙ্গে আছে আফ্রিকার আরেক শক্তি সেনেগাল, রয়েছে ইউরোপের নতুন শক্তি নরওয়ে, যারা বাছাই পর্বের কোনো ম্যাচই হারেনি, আর রয়েছে ইরাক, বলিভিয়া ও সুরিনাম, ফিফার প্লে অফ 2 থেকে উঠে আসা যে কোনো একটি দল। সেনেগালের শারীরিক ফুটবল ও নরওয়ের আক্রমণ ভাগ, বিশেষ করে আর্লিং হল্যান্ডের উপস্থিতি ফ্রান্সের জন্য বেশ চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই গ্রুপটিতে প্রতিটি ম্যাচই হতে পারে কঠিন লড়াই, কারণ 3 দলই আক্রমণ ভাগে সমান শক্তি দেখাতে পারে। আরও একটি কঠিন গ্রুপ হলো এল। এই গ্রুপে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের 4 নম্বর দল ইংল্যান্ড, রয়েছে গতবারের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া, আফ্রিকার শক্তি ঘানা, আর উত্তর আমেরিকার দেশ পানামা। এই গ্রুপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানা এই 3 দেশেরই রয়েছে পরবর্তী রাউন্ডে ওঠার শক্তিমত্তা। এবারের বিশ্বকাপের আরেক দাবিদার ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল স্পেন পড়েছে গ্রুপ এইচে। গ্রুপে স্পেনের প্রতিপক্ষ 2 বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরব এবং নবাগত কেপ ভার্দে। গ্রুপটি তুলনামূলক সহজ হলেও বিশ্বকাপ বলে কথা, যে কোনো ম্যাচে ঘটতে পারে অঘটন, পাল্টে যেতে পারে সহজ হিসেব নিকাশ। অন্যদিকে গ্রুপ কেতে রয়েছে পর্তুগাল, কলম্বিয়া এবং উজবেকিস্তান।
রোনালদোর হয়তো শেষ বিশ্বকাপ হতে পারে এটি, তাই তার ভক্তরা চোখ রাখবে পর্তুগালের প্রতিটি ম্যাচে। কলম্বিয়া ঐতিহ্যগতভাবে এক শক্তিশালী দক্ষিণ আমেরিকান দল, আর উজবেকিস্তানকে অনেকেই ডার্ক হর্স হিসেবে দেখছেন। এশিয়ান ফুটবলে তারা এখন ধারাবাহিক উন্নতির পথে এবং বড় দলগুলোর বিপক্ষে চমক দেখানোর ক্ষমতা রাখে। এছাড়া থাকবে ফিফা প্লে 1-এ থাকা 3টি দেশের যে কোনো একটি। দেশগুলো হলো কঙ্গো, জ্যামাইকা ও নিউ ক্যালেডোনিয়া। 6 ডিসেম্বর প্রকাশিত হবে বিশ্বকাপের ম্যাচ সূচি। কোন দল কোন তারিখে খেলবে, কোন শহর বা স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে, সবই তখন স্পষ্ট হবে। আর সূচি প্রকাশের পরপরই দলগুলো নিজেদের কৌশল নির্ধারণে ছক কষবে। তবে মাঠের লড়াই দেখতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 6 মাস। ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ড্র। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ থাকবে টিভির পর্দায়। তবে আজকের আয়োজনে কেবল ড্রই থাকছে না, ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো তুলে দেবেন নতুন এবং কিছুটা কৌতূহল জাগা নিয়ে এক পুরস্কার। আর জোর গুঞ্জন রয়েছে প্রথমবার চালু হওয়া এই পুরস্কারটি পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ড্র শেষ হওয়ার পরপরই একই মঞ্চে দেওয়া হবে এই পুরস্কার। গত নভেম্বর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছিল এবছর থেকে চালু করা হচ্ছে ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কার। ফিফার ভাষ্যমতে যারা শান্তির জন্য ব্যতিক্রমী ও অসাধারণ কাজ করেছেন এবং এর মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন তাদের প্রতি বছর দেওয়া হবে এই সম্মাননা। ফিফা জানাচ্ছে বিশ্বজুড়ে 500 কোটি ফুটবল ভক্তের পক্ষ থেকে দেওয়া হবে এই পুরস্কার। তবে বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া বা সিদ্ধান্তের ভিত্তি পুরোপুরি স্পষ্ট নয়। আর এখানেই ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে গুঞ্জন উঠেছে। ধারণা করা হচ্ছে তিনিই হতে যাচ্ছেন এই পুরস্কারের প্রথম বিজয়ী। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো যে ট্রাম্পের বড় ভক্ত তা আর গোপন কিছু নয়। আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে দুজনের সম্পর্ক বেশ গভীর হয়েছে। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান থেকে শুরু করে শর্ম আল শেখের শান্তি সম্মেলন সহ নানা অনুষ্ঠানে দুজনকে দেখা গেছে একসঙ্গে। এমনকি ইনফান্তিনো চেয়েছিলেন ট্রাম্প যেন নোবেল শান্তি পুরস্কার পান, যদিও শেষ পর্যন্ত তা পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। নোবেল ঘোষণার আগের দিন ইনস্টাগ্রামে ইনফান্তিনো লিখেছিলেন ট্রাম্প নিশ্চিতভাবেই এই পুরস্কারের যোগ্য। রাজনৈতিক নিরপেক্ষতা বিসর্জন দিয়ে ইনফান্তিনো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বেশি সখ্য করছেন এমন অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। অ্যাডভোকেসি গ্রুপ ফেয়ার স্কয়ার সিএনএন স্পোর্টসকে জানায় এই পুরস্কার চালুর বিষয়টি ফিফার গুরুতর অব্যবস্থাপনার সবশেষ উদাহরণ। সংস্থাটির সংস্কার যে জরুরি এটি তারই প্রমাণ। ফেয়ার স্কয়ারের পরিচালক নিক ম্যাকগিহান বলেন, জিয়ানি ইনফান্তিনো ফিফাকে ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িয়ে ফেলেছেন। এটা হয়তো ফিফার জন্য সাময়িক বাণিজ্যিক লাভ আনবে, তবে ফুটবলের সততা ও সুনামের জন্য তা হবে ভয়ানক ক্ষতিকর। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচের মিক্কি ওয়ার্ডেন 3 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বলে, পুরস্কারটি দেওয়ার প্রক্রিয়া কি তা জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা কোনো উত্তর পাইনি। এর মানে ধরে নেওয়া যায় নির্বাচনের কোনো প্রক্রিয়া নেই, অন্য কোনো মনোনয়ন নেই, এমনকি কোনো বিচারকও নেই। নভেম্বরে সিএনএন এর প্রশ্নের জবাবে ফিফা জানায় ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ থাকলেও এই সম্পর্ক একেবারে স্বাভাবিক। সহ আয়োজক দেশগুলোর নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ফিফা সভাপতির দায়িত্বের মধ্যে পড়ে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানায় 2026 বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের নির্বাচন হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্য 2 দেশের নেতাদের সঙ্গে ইনফান্তিনোর চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। ফলে হোয়াইট হাউস টাস্ক ফোর্স গঠন সহ ঘনিষ্ঠ সহযোগিতা সম্ভব হয়েছে। সব দিক বিবেচনায় ফিফা শান্তি পুরস্কার ট্রাম্পের হাতে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে, তবে এখনও তা নিশ্চিত নয়। যদি সত্যি ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করা হয়, তবে আগামী বছরের বিশ্বকাপ ঘিরে ফিফা ও ট্রাম্পের সম্পর্ক নিয়ে বিতর্ক আরও তীব্র হবে, এটা প্রায় নিশ্চিত। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।